তাহলে দেখো আজকে কি করাবো, দেখো আজকে তোমাদের সাউন্ড করাবো, তাই না? আগে ওয়েভ করিয়ে দিয়েছিলাম, তরঙ্গ করিয়ে দিয়েছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ করিয়ে দিয়েছিলাম, ওয়েভের যে গুণগুলো আছে, ওয়েভের যে বৈশিষ্ট্য আছে সেগুলো করিয়ে দিয়েছিলাম। তাহলে আজকে সাউন্ড করাবো। তাহলে শব্দ বা সাউন্ড, প্রথমে শব্দ বললেই আমাদের প্রথমে কি মনে পড়ে যায়, যে শব্দ হচ্ছে একটা তরঙ্গ। শব্দ হচ্ছে একটা তরঙ্গ। তাহলে কি ধরনের তরঙ্গ শব্দ? আমরা আগের ভিডিওতে জেনে এসেছি যে শব্দ হচ্ছে যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। যান্ত্রিক আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? তাহলে যান্ত্রিক কথা বা মেকানিক্যাল কথা এলেই আমরা কি জানি, যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, মিডিয়ামের দরকার হয়, মাধ্যমের দরকার হয়। তাহলে মিডিয়াম বা মাধ্যম এর প্রয়োজন হবে যান্ত্রিক বললে। তাহলে শব্দ তরঙ্গ যাওয়ার ক্ষেত্রে বা শব্দ যাওয়ার ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন। কি কি মাধ্যম? আমি প্রধানত তিনটে মাধ্যমের কথা বলেছিলাম। একটা বলেছিলাম কঠিন, তরল আর গ্যাস। মাধ্যম না ছাড়া কি হয়, শব্দ প্রবাহিত হতে পারে না। মাধ্যম বলতে আমরা কি বুঝি, যে কারোর মাধ্যম দিই। ধরো আমি উদাহরণ দিয়েছিলাম যে বিডিও সাহেবের কাছে সঙ্গে দেখা করবো, কিন্তু সরাসরি দেখা করতে পারছি না। তাহলে আমরা কি করবো, যে একজন ভদ্রলোককে হয়তো বললাম সে সুপার স্কুলে বিডিও স্যারকে, তার মাধ্যম হয়ে কোথায় গেলাম, বিডিও স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। তাহলে কি হলো, মাধ্যম বলতে কারোর উপর ভর করে যদি যাওয়া হয়, তাহলে শব্দ প্রবাহিত হওয়ার জন্য কি দরকার, মাধ্যমের দরকার হয়। সেটা কঠিন হতে পারে, সেটা তরল হতে পারে, সেটা গ্যাস হতে পারে। সাপোজ ধরো আমি কথা বলছি তোমাদের সঙ্গে, তাই না? বা আমার কথাটা এখান থেকে এই পর্যন্ত আসছে, বা তোমরা দুই বন্ধুর মধ্যে কথা বলছো, তখন কি হয়, শব্দ উৎপন্ন হয়। শব্দের মাধ্যমে তো আমরা বুঝতে পারি যে কে কাকে কি বলতে চাইছে। তাহলে শব্দ কিভাবে উৎপত্তি হয়? আমি যখন কথা বলছি না, আমার মধ্যে কি আছে, সামনে কি আছে, এয়ার আছে। এয়ারের মধ্যে কি আছে, বিভিন্ন রকম গ্যাস আছে, বিভিন্ন রকম পার্টিকেলস আছে, তাই না? সেই পার্টিকেলসগুলো বা কণাগুলো কি হচ্ছে, ভাইব্রেট করতে থাকে, এবং ভাইব্রেটের আকারে কি তরঙ্গ সৃষ্টি করে, অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে, এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনুদৈর্ঘ্য তরঙ্গ আমি যখন বলেছিলাম তখন কি বলেছিলাম, যে সামনে পিছনে যায়, তাই না? তাহলে শব্দ যাওয়ার জন্য কি দরকার, মিডিয়ামের দরকার বা মাধ্যমের দরকার। মাধ্যম কি কি হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে। শব্দ কোনো সময় কি হবে না, শূন্য স্থান দিয়ে প্রবাহিত হবে না। শূন্য স্থানে শব্দ যেতে পারে না, বা ভ্যাকিউমে শব্দ যেতে পারে না। ইংরেজিতে কি বলি আমরা, ভ্যাকিউম, আর বাংলায় কি বলবো, শূন্যস্থানে। শূন্যস্থানে কি হবে না, শব্দ যেতে পারবে না। যদি উদাহরণস্বরূপ বলি, যেমন আমাদের যে সায়েন্সের বইগুলো আছে, 9, 10 সায়েন্সের বই, সেই সায়েন্সের বইগুলোতে কি দেওয়া আছে, একটা উদাহরণস্বরূপ মাধ্যম, যে শব্দ প্রবাহের জন্য মাধ্যম লাগে। দেখো একটা কি উদাহরণ দিয়ে বলা আছে, ছোট করে বলে দিই তোমাদের, যে একটা জার বা বিকার, একটা জার বা বিকার যদি নেওয়া হয়, এটা যদি জারই বলি, এর সামনেটা যদি রবার বা কক দিয়ে কি করি, আমি আটকে দিই। এর ভেতরে যদি আমি একটা অ্যালার্ম, যদি অ্যালার্ম ক্লক, যদি একটা অ্যালার্মের ক্লক কি করে দিই, ফিট করে দিই, যদি একটা অ্যালার্ম ক্লক ঠিক করে দিই, এবং এখানে একটা এর মধ্যে থেকে এয়ার বার করার জন্য একটা মেশিন লাগিয়ে দিই, তাহলে পরীক্ষা করে কি দেখা গেছে, যে যখন অ্যালার্মটা বাজছে, যদি এয়ার সম্পূর্ণ ভেতরে থাকে, তখন কি হচ্ছে, আমরা বাইরে থেকে এর আওয়াজটা শুনতে পাবো। কিন্তু আস্তে আস্তে যদি আমি এয়ারটা এই দিক দিয়ে কী করতে পারি, বার করে দিই, একে যদি বায়ু শূন্য করে দিই, এর মধ্যে যদি কোনো এয়ার না রাখি বা বায়ু না রাখি, কী হবে, আস্তে আস্তে রিং বাজবে, কিন্তু আমি বাইরে থেকে শুনতে পাবো না। তাহলে শব্দ যাওয়ার জন্য কি দরকার হয়, মিডিয়ামের দরকার হয়। মিডিয়াম ছাড়া শব্দ যেতে পারে না। এই জন্য অনেক সময় বলা হয়, কি উদাহরণস্বরূপ বলা হয়, যে সূর্য তো সবসময় বিস্ফোরণ হচ্ছে, তাহলে সূর্যের বিস্ফোরণের আওয়াজ আমরা পৃথিবী থেকে কেন পাই না? তাহলে আমরা কি বলবো, সূর্য থেকে পৃথিবীর মধ্যে কি আছে, মহাকাশ আছে, মহাকাশের মধ্যে কি নেই, কোনো মাধ্যম নেই বা কোনো এয়ার নেই। তাহলে মাধ্যম না থাকলে কি হবে না, শব্দ আসতে পারবে না। আবার উদাহরণস্বরূপ যদি বলি চাঁদে, চাঁদে যখন যদি কোনো দুই ব্যক্তি কথা বলতে চায়, তাহলে ওয়াকিটকির কথা কেন, ওয়াকিটকি বা ওয়্যারলেস কেন ইউজ করতে হয়, তাই না? চাঁদেও কি, চাঁদেও কোনো এয়ার নেই আমরা জানি। তাহলে চাঁদের এয়ার নেই মানে কি, কোনো মাধ্যম নেই। আর মাধ্যম না থাকলে কি হবে না, কোনো শব্দ উৎপত্তি হবে না। তাহলে এটুকুনি মনে রাখবো, যে শব্দ যাওয়ার জন্য মাধ্যমের দরকার হয়। শব্দ কি ধরনের তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক কি তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। শব্দ তরঙ্গ যেহেতু বলছি, শব্দকে যেহেতু তরঙ্গ বলছি, তরঙ্গের তাহলে আমি কি বলেছিলাম, 4টে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। যদি একটু রিভাইজ দিই, যে তরঙ্গের 4টে বৈশিষ্ট্য আমি কি কি বলেছিলাম। এক বলেছিলাম ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভ লেন্থ বা বাংলায় আমরা কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের আমরা সাইন কি দিয়ে বলি,
ল্যামডা দিয়ে বলি। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট আমরা কি জানি, আগেই বলে এসেছি মিটার। সেকেন্ড প্রপার্টিস, তরঙ্গের আরেকটা প্রপার্টিস বা বৈশিষ্ট্য কি বলেছিলাম, এর ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি মানে কি, কম্পন। সেরকম শব্দর ক্ষেত্রেও কিন্তু শব্দ যেহেতু তরঙ্গ, তাহলে কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। দেখবে শব্দ একটা কম্পন। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, ধরো আমি যখন কথা বলি, যদি আমাদের গলায় এখানে হাত দেওয়া হয়, তাহলে আমরা কি বুঝতে পারি যে একটা ভাইব্রেট হচ্ছে, একটা কম্পন হচ্ছে। তাহলে আবার যদি কোনো ঢাক বা কোনো ধরো একটা বাসন নেই, ধরো বাসন বা ঢাক যদি ঢকঢক করে বাজায়, যদি উপরে কাগজ রেখে দিই, তাহলে কী হবে, দেখবে কাগজটা নড়তে থাকবে। যদি আমি এটা মারি, এখানে যদি উপরে কাগজ রেখে দিও, কাগজটা কী করবে, লাফাতে থাকবে। তাহলে শব্দ তরঙ্গের মধ্যেও কী হয়, কম্পনের তৈরি হয়, তাই না? তাহলে কম্পন তরঙ্গের একটা প্রপার্টিস, সেটা বলতে পারি, আগেও বলে এসেছি। তাহলে থার্ড কি বলতে পারি, যে থার্ড কি বলেছিলাম, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই পর্যায়কাল কি বলতে কি বুঝেছিলাম, যে একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকেই আমরা কি বলি, এক পর্যায়কাল বলে থাকি। বাইরের একটা ফর্মুলাও বলেছিলাম, যে পর্যায়কালের সঙ্গে ফ্রিকোয়েন্সির সম্পর্ক বলেছিলাম, তাই না? যে পর্যায়কালের সঙ্গে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক হবে। 4 নম্বর কি বলেছিলাম, যে অ্যামপ্লিটিউড বা বিস্তার। এই 4টে জিনিস শব্দের আমরা কি বলেছিলাম, বৈশিষ্ট্য বলেছিলাম বা প্রপার্টিস বলেছিলাম। শব্দের এই 4টে বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্যকে নিয়ে শব্দকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কাকে নিয়ে, এই ফ্রিকোয়েন্সিকে নিয়ে। ফ্রিকোয়েন্সি কম বেশি হলে বা কম্পাঙ্ক কম বেশি হলে আমরা কি করি, কিছু শব্দ শুনতে পাই, কিছু শব্দ শুনতে পাই না। এই ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করি শব্দকে আমাদের কভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি ভাগে ভাগ করা যায়, একটু দেখা যাক কি কি ভাগে ভাগ করা যায়। মোটামুটি আমরা সবাই জানি, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসে, যে কম্পনের উপর নির্ভর করে বা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে শব্দকে কভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। প্রথম কি বলা হয়, ইনফ্রাসোনিক। ইনফ্রাসোনিক বলতে আমরা কি বুঝি, বাংলায় বলে শব্দের তর। কি বলে, শব্দে তর। সেকেন্ডকে কি বলি, অডিয়েবল সাউন্ড বা শ্রুতিগোচর শব্দ। আর 3 নম্বরকে কি বলি আমরা, আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ। এদেরকে কার উপর নির্ভর করে ভিত্তি করি, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করি। তাহলে প্রথমে যদি আমি শ্রুতিগোচর শব্দের কথা বলি, যে শ্রুতিগোচর বা অডিয়েবল সাউন্ড কোনটা, তাহলে অডিয়েবল বা সাউন্ড বা শ্রুতিগোচর শব্দ হচ্ছে সেই সমস্ত শব্দ যে শব্দ আমরা শুনতে পাই। যেমন আমরা ভিজুয়াল রেজ ক্ষেত্রে বলেছিলাম, বা দৃশ্যমান আলোর ক্ষেত্রে কি বলেছিলাম, যে আলোকে আমরা দেখতে পাই তাকে দৃশ্যমান আলো। তাহলে যে শব্দকে শুনতে পাই তাকে আমরা কি বলবো, শ্রুতিগোচর শব্দ। তাহলে শব্দ শুনতে গেলে তার কম্পন বা তার ফ্রিকোয়েন্সি কত থেকে কতর মধ্যে হতে হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে শ্রুতিগোচর শব্দের ফ্রিকোয়েন্সি হয় 20 হার্জ থেকে 20,000 হার্জ। এর মধ্যে যদি কম্পন তৈরি হয় 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত, তাহলে আমরা সেই শব্দকে কি হবে, আমাদের কানে শুনতে পাবো। যে কোনো শব্দ বল, পাখির কিচিরমিচির শব্দ, আমি কথা বলছি তার শব্দ, ফ্যান চলছে তার শব্দ, বাতাস বয়ে যাচ্ছে তার শব্দ, সবই কি, যে শব্দ আমরা কানে শুনতে পাই তাকেই আমরা বলবো শ্রুতিগোচর শব্দ, তাই না? যদি 20 হার্জের নিচে হয় কম্পাঙ্ক, তাহলে তখন আমরা তাকে কি বলি, ইনফ্রাসোনিক শব্দ বা শব্দের তর শব্দ। এই শব্দ আমরা কি হয় না, 20 হার্জের নিচে চলে এলেই আমরা কি হবে না, আর শুনতে পাবো না। ভূমিকম্পের সময় এই শব্দ কিন্তু উৎপত্তি হয়। ইনফ্রাসোনিক শব্দ কোন সময় উৎপত্তি হয়, ভূমিকম্পের সময় উৎপত্তি হয়। ইনফ্রাসোনিক শব্দ কিছু কিছু প্রাণী উৎপত্তিও করতে পারে, যেমন কাকে বলি, রাইনো বলতে পারি। রাইনো এরা কি করে, ইনফ্রাসোনিক শব্দ বুঝতেও পারে বা উৎপত্তিও করতে পারে। ম্যাক্সিমাম এরা বুঝতে পারে, অনুভব করতে পারে। এলিফ্যান্ট বলতে পারে হাতি, তাই না? রাইনো, হাতি হচ্ছে ইনফ্রাসোনিক শব্দ বা শব্দোত্তর শব্দের ক্ষেত্রে এদের উদাহরণ, তাই না? শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসোনিক সাউন্ড কোনটাকে বলবো আমরা, যখন গ্রেটার দেন 20,000 হার্জ হবে, তখন আমরা কি বলবো, আল্ট্রাসোনিক সাউন্ড বলবো। এই শব্দও আমরা কি হয় না, আমরা শুনতে পাবো না। আমরা শুধু শব্দ কোনটা শুনতে পাবো, 20 থেকে 20 হার্জের মধ্যে। তাহলে শব্দোত্তর শব্দ কোনগুলোকে বলবো বা কারা এটা তৈরি করতে পারে, যদি প্রথম বলে, তাহলে আমরা জানি বাদুড় কিন্তু শব্দোত্তর শব্দ তৈরি করতে পারে। বাদুড় আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে কে, বাদুড়। ডলফিন, বাদুড় কি করে,
তার খাবারের জন্য কি হয়, খাবারের উপর আল্ট্রাসনিক সাউন্ড ফেলে এবং সেখান থেকে প্রত্যাবর্তন করে কি হয়, ফিরে আসে, রিফ্লেক্ট করে কি হয়, ফিরে আসে, এবং বাদুড় বুঝতে পারে যে ওই জায়গায় খাবার আছে এবং সেখান থেকে খাবার অর্জন করতে পারে। আবার বাদুড় রাতের বেলায় যখন উড়ে যায় তখন কি করতে পারে, যে সামনে কোনো বস্তু আছে কিনা, তার ধাক্কা লেগে যাবে কিনা, ওই জন্য কি ইউজ করে, আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে। ডলফিন কি করে, ডলফিনও আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে। বলা হয় নাকি যে ডলফিনটা 7 মাইল দূরে থাকা কোনো ডলফিনকে কি করে, এই আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে কি করে, দেখে নিতে পারে। তাহলে কল্পনা করে বুঝতে পারছো, আমরা হয়তো 200 থেকে 300 মিটার দূরে তার লোক থাকলে ডেকে বলতে পারি ভাই এখানে এসো, কিন্তু ডলফিন কি করে, একটা ডলফিন আর একটা ডলফিন থেকে 7 মাইল দূর, 7 মাইল মানে মোটামুটি বলতে পারি 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার ওপর যদি দূরে থাকে কোনো ডলফিন, তাকে কি করে, কাছে ডেকে নিতে পারে কে, ডলফিন। তাহলে ডলফিন, বাদুড়, ডলফিন এরা কি করতে পারে, আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করতে পারে। আল্ট্রাসনিক সাউন্ডকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস আমরা তৈরি করেছি, তাই না, বা বিভিন্ন জিনিসের ব্যবহারের জন্য আমরা আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করি। আল্ট্রাসনিক সাউন্ড থেকে কোশ্চেন ম্যাক্সিমাম আসে। তাহলে যদি আল্ট্রাসনিক সাউন্ড সম্পর্কে একটু বলি, যেটা তৈরি করতে পারে কে, বাদুড় আর ডলফিন, কিন্তু এর কাজ কি হয়, যেমন জাহাজের সমুদ্রের তলদেশে কি হয়, সমুদ্রের প্রথম যদি বলি সমুদ্রের গভীরতা মাপার জন্য কি হয়, আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। আবার বলতে পারি জাহাজের নিচে কি লাগানো হয়, সোনার লাগানো হয়। কি লাগানো হয়, সোনার লাগানো হয়। সাবমেরিন বা ডুবোজাহাজে কি লাগানো হয়, সোনার লাগানো হয়। কেন লাগানো হয় সোনার, ধরো সাপোজ জাহাজ যাচ্ছে, জাহাজের ধর সমুদ্রের তলায় কোথাও পাথর আছে কিনা, বা কোনো পাহাড় আছে কিনা, বা কোনো, যদি উদাহরণস্বরূপ বলি টাইটানিক আমাদের কি হয়েছিল, টাইটানিক বড় একটা হিমশৈলের দ্বারা ধাক্কা লেগে কি হয়েছিল, ডুবে গিয়েছিল। তখন কি ছিল না, জাহাজের সোনার সিস্টেম ছিল না। সোনার সিস্টেমের কাজ কি, সামনে কোনো অবজেক্ট আছে কিনা, বা সামনে কোনো বস্তু আছে কিনা, বা সামনে থেকে কোনো বস্তু তার দিকে এগিয়ে আসছে কিনা, সেটা বোঝার জন্য আমরা কি লাগাই, সোনার লাগাই। আর সোনার কার উপর ডিপেন্ড করে, আল্ট্রাসনিক সাউন্ডের উপর ডিপেন্ড করে। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সোনারের ফুল ফর্ম কি, তাহলে সোনারের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এর যদি আরো উদাহরণ বলি, 3 নম্বর দিয়ে যদি বলি যে আল্ট্রাসনিক সাউন্ড কি হয়, ক্লিনিং এর কাজে লাগে। ধরো বড় বড় মেশিনের পার্টস, ঠিক আছে, জামা কাপড় ক্লিনিং এর কাজে কি হয়, ইউজ হয় আল্ট্রাসনিক সাউন্ড ইউজ হয়। সচরাচর আমরা ইউজ করি না, কিন্তু জামা কাপড় কাচার ক্ষেত্রে, কিন্তু বড় বড় জায়গায় কি হয়, আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয় কি, জামা কাপড় পরিষ্কারের জন্য, বা বড় বড় মেশিনের পার্ট পরিষ্কার করার জন্য কি হয়, আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। তাহলে পরিষ্কার করার ক্ষেত্রে বা ক্লিনিং এর ক্ষেত্রে কি ইউজ করা হয়, ক্লিনিং এর ক্ষেত্রেও আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। 4 নম্বর যদি বলি যে ডালটন সিটি কার উপর নির্ভর করে, আল্ট্রাসনিক সাউন্ডের উপর নির্ভর করে। ডালটন সিটি কার উপর নির্ভর করে, আল্ট্রাসনিক যে সাউন্ড তার উপর নির্ভর করে। আবার বলতে হয় অথবা হার্টম্যান জেনারেটর কার উপর নির্ভর করে, শব্দের উপর নির্ভর করে, বা আল্ট্রাসনিকের উপর নির্ভর করে। আবার ইলেকট্রিক কারেন্টে, অল্টারনেটিভ কারেন্ট যেটা বলি, ইলেকট্রিক বললাম, অল্টারনেটিভ কারেন্ট, এসির ক্ষেত্রে পিজো ইলেকট্রিক এফেক্টও আল্ট্রাসনিকের উপর কাজ করে। কি বললাম, এসির ক্ষেত্রে বা অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে পিজো ইলেকট্রিক এফেক্ট কার উপর কাজ করে, আল্ট্রাসনিক সাউন্ড বা শব্দের উপর নির্ভর করে কাজ করে। তাহলে মেনলি যদি আমরা এই কোটাই বলে থাকি যে কি উদাহরণ দিলাম, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে 3টে ভাগে ভাগ করা যায়। এককে বলা হয় ইনফ্রাসনিক, এককে বলা হয় অডিওবল সাউন্ড, এককে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো, তাই না। সাউন্ড যদি বলি এরপর, যে সাউন্ড কি হয়, সাউন্ড এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, বা সাউন্ডের প্রপার্টিস যেহেতু বলছি, সাউন্ডের যেহেতু তরঙ্গের কটা প্রপার্টিস হয়, 3টে প্রপার্টিস হয়। এখানে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন আছে, কি আছে, যে সাউন্ড যখন মিডিয়াম চেঞ্জ করে, যখন শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে মানে কি, ধরো সাপোজ ধরো বললাম সলিড থেকে কোথায় গেল, লিকুইডে গেল, বা এয়ার থেকে কোথায় গেল, লিকুইডে গেল। বলতে পারি ধরো আমি কোনো একটা পুকুরের উপরে দাঁড়িয়ে কথা বলছি, পুকুরের তলায় ধরো কেউ ডুব মেরে বসে আছে, সে ধরো শুনতে পেলো কথাটা, তাই না।
ছোটবেলায় আমরা কি করতাম, পুকুরের উপর জলে ডুব মেরে কি করতাম, উপর থেকে সাউন্ড শোনার চেষ্টা করতাম, তাই না? তাহলে যদি শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে যায়, কোশ্চেন আছে যে কি চেঞ্জ হয় আর কি চেঞ্জ হয় না। দেখো এর চেঞ্জ কি কি হতে পারে, ওয়েভ লেন্থ চেঞ্জ হবে, ওয়েভ লেন্থ কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। স্পিড কি হবে, শব্দের গতিবেগও কি হবে, চেঞ্জ হবে। কারণ শব্দের গতিবেগ যখন পড়বো এরপরে নেক্সটেই যখন বললো শব্দের গতিবেগ কি মিডিয়ামের উপর নির্ভর করে, যে কঠিন মাধ্যমে যাচ্ছে না গ্যাসের মধ্যে যাচ্ছে না তরলের মধ্যে যাচ্ছে। তাহলে ওয়েভলেন্থ চেঞ্জ হতে পারে, স্পিডও চেঞ্জ হতে পারে, শব্দের তরঙ্গ মানে গতিবেগও চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ হবে না কি, চেঞ্জ হবে না হচ্ছে কোনো সময় ফ্রিকোয়েন্সি, কোনো সময় চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি নট চেঞ্জ, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, কম্পন কি হবে না, চেঞ্জ হবে না। পরীক্ষার কোশ্চেন আছে যে শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় নিচের কোনটা পরিবর্তন হয় না, তাহলে কোনটা পরিবর্তন হয় না, ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না, বাদ বাকি পরিবর্তন হয়। তাহলে অ্যান্সার কি করবো, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না। শব্দের যদি গতিবেগে যায়, যে শব্দের স্পিড বা শব্দের বেগ কার উপর নির্ভর করে বা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে সাউন্ড অফ স্পিড, স্পিড অফ সাউন্ড যদি বলি যে সাউন্ড স্পিড, তাহলে সাউন্ড স্পিডের কথা বললে আমরা কি, সাউন্ড স্পিড আবিষ্কার কে করে, তাহলে সাউন্ড স্পিড আবিষ্কার করা হচ্ছে লাপ্লাস। কি নাম, লাপ্লাস কি করে, সাউন্ডের স্পিড আবিষ্কার করে। সাউন্ডের স্পিডের কথা বললেই আমরা কি মনে আছে যে কার মধ্যে সব থেকে বেশি স্পিড হবে সাউন্ডের, তাহলে আমরা বলতে পারি যে মাধ্যম কি কি বলেছিলাম, যে শব্দের তিনটে প্রধানত মাধ্যমে বাইর হয়, একটা কি বলেছিলাম কঠিন, একটা কি বলেছিলাম তরল, আর একটা কি বলেছি গ্যাস। তাহলে সব থেকে বেশি হবে কঠিনে, তারপর হবে কার তরলে, তারপর হবে কার গ্যাসে। তাহলে মিডিয়ামের উপর নির্ভর করে গে শব্দের গতিবেগ কোথায় কি হবে। অ্যাকচুয়ালি মিডিয়ামে কার উপর নির্ভর করে, মিডিয়ামে দুটো জিনিসের উপর নির্ভর করে, কার উপর যদি বলি, এক নম্বর হচ্ছে তার ডেনসিটি, বাংলায় বলে ঘনত্ব, ইংরেজিতে বলে ডেনসিটি। মিডিয়ামের কার উপর নির্ভর করবে, ডেনসিটির উপর। সেকেন্ড কি, এলাস্টিসিটির উপর নির্ভর করে। এলাস্টিসিটি কি, প্রসারণশীলতা জিনিসটা কি, ধরো আমরা এই পেনটাকে টেনে বড় করতে পারবো, তাহলে প্রসারণ ক্ষমতা কি, ইলাস্টিসিটি কি, ইলাস্টিসিটি খুবই কম, হবেই না বলতে পারি নেই। কিন্তু যদি কোনো গার্ডারকে যদি টানি কি হবে, কোনো গার্ডারকে নিয়ে যদি টানি কি হবে, তার লম্বা করে তার ইলাস্টিসিটি বেশি হবে। তাহলে সাউন্ড মিডিয়ামের উপর নির্ভর করে, আবার মিডিয়ামে কার উপর নির্ভর করে, ডেনসিটির উপর, ঘনত্বের উপর নির্ভর করে, আর এলাস্টিসিটির উপর নির্ভর করে। এলাস্টিসিটি যদি যত বেশি হবে তার মধ্যে সাউন্ডের স্পিড তত বেশি হবে। ধরো ঘনত্ব দুটো জিনিসের সেম, যার মধ্যে ইলাস্টিসিটি বেশি তার মধ্যে কি হবে, প্রসারণশীলতা বেশি হবে, তাই না? তাহলে সাউন্ডের গতিবেগ সব থেকে বেশি হবে কঠিন, তারপরে হবে তরল, তারপরে হবে গ্যাস। কিন্তু শূন্যস্থানে সাউন্ড তো যায় না, তাহলে কোনো গতিবেগও নেই, তাই না? কে আবিষ্কার করে, লাপ্লাস আবিষ্কার করে। এবার এখান থেকে আরো কিছু নির্ভর করে যে মিডিয়াম ছাড়াও কার উপর শব্দ নির্ভর করে, বা শব্দের ওয়েভ লেন্থ কার উপর নির্ভর করে। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, শব্দের ওয়েভ লেন্থ তো বেড়ে যায়। তাহলে টেম্পারেচারের সঙ্গে শব্দের ওয়েভ লেন্থের সম্পর্ক কি, প্রপোর্শনাল। কি বলতে পারি, উষ্ণতা বাড়লে উষ্ণতা যদি বাড়ে তাহলে শব্দের গতিবেগও কি হবে, গতিবেগও বাড়বে। উষ্ণতা বাড়লে শব্দের গতিবেগ বাড়বে। যদি বলি হিউমিডিটি বা আর্দ্রতা যদি বাড়ে তাহলে কি হবে, শব্দের গতিবেগ বাড়বে। যদি উদাহরণস্বরূপ বলি যে ধরো সাপোজ এক পচলা বৃষ্টি হয়ে গেল, দিনের বেলায় ধরো ভালো রকম একটু বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হলে কি হয় দেখবে, কোনো জায়গায় ধরো দূর থেকে দেখবে যদি কোথাও গান টান বাজে আস্তে আস্তে কানে আসবে দেখবে, তাই না? তাহলে কি হয়েছে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি হয়ে গেছে, ওই জন্য গতিবেগ বেড়ে যায়। টেম্পারেচার বেশি হলে, উষ্ণতা বেশি হলেও কি হয়ে যায়, গতিবেগ বেড়ে যায়। কিন্তু যদি প্রেসার কোনো চেঞ্জ হয়,
বাতাসের মধ্যে বা এয়ারের মধ্যে যদি কোনো প্রেসার চেঞ্জ হয় বা চাপের যদি কোনো চেঞ্জ হয়, চাপ বা প্রেসারের যদি কোনো চেঞ্জ হয়, তাহলে শব্দের গতিবেগের কোনো পরিবর্তন হয় না। প্রেসারের সঙ্গে সঙ্গে শব্দের গতিবেগের কোনো চেঞ্জ হবে না। তাহলে মেনলি কোন দুটোর উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে আর আর্দ্রতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়বে, আর্দ্রতা বাড়লে গতিবেগ বাড়বে, কিন্তু প্রেসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেক্সট যদি বলি আর কি থাকে? শব্দের গতিবেগ। শব্দের গতিবেগ থেকে কি কোশ্চেন হতো? শব্দের গতিবেগ থেকে আর কিছু কোশ্চেন হতো যে শব্দের গতিবেগ কার কোন মাধ্যমে সব থেকে বেশি? আমরা জানি কিন্তু কঠিন মাধ্যমে বেশি। যেমন রেলে ডব্লিউপির একটা পরীক্ষা এসেছিল, ডব্লিউপি একটা কোশ্চেন, ডব্লিউপির মনে হয় জেল পুলিশের, যে নিচের মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি? কি কি দিয়েছিল? একটা মনে হয় কঠিন পদার্থ দিয়েছিল, একটা মনে হয় জল দিয়েছিল, আর দুটো গ্যাস দিয়েছিল। তাহলে আমরা কোন সময় সবসময় কাকে চুজ করবো যে কঠিনের মধ্যে সব থেকে বেশি? কঠিন যদি অপশনে না থাকে তাহলে কাকে দেখবো? তরল কোনো কিছু আছে নাকি? আর তরল যদি অপশনে না থাকে, যদি গ্যাস থাকে, তাহলে গ্যাসের মধ্যে সব থেকে কম। এইভাবে অপশন চুজ করা যেতে পারে। কিংবা কিছু ডাইরেক্ট কোশ্চেন এখানে করা হয় যে শব্দের গতিবেগ, যেমন উষ্ণতা বললাম যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়? শব্দের গতিবেগ বাড়ে। কিন্তু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যাল আছে যে কিভাবে শব্দের উষ্ণতা বাড়ে। তাহলে উষ্ণতা যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ে, তাহলে আমরা শব্দের মধ্যে গতিবেগ কত বাড়বে? 0.61 মিটার পার সেকেন্ড। 0.61 মিটার পার সেকেন্ড। আমরা কি বলি যে 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি। অনেক সময় জিজ্ঞেস করে যে শব্দের গতিবেগ কত? আমরা শব্দের গতিবেগ কি বলি? যে বাতাসের মধ্যে শব্দের গতিবেগ কত? ইয়ার মধ্যে 332 মিটার পার সেকেন্ড। কিন্তু কত ডিগ্রি টেম্পারেচার? 0 ডিগ্রি টেম্পারেচারে। যদি এটাই বলে যে 20 ডিগ্রি টেম্পারেচারে কত উষ্ণতা হবে? 20 ডিগ্রি টেম্পারেচারে শব্দের মধ্যে উষ্ণতা কত বাড়বে? আমরা কি জানি? 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের গতিবেগ কত বাড়ে? 0.61। তাহলে 20 ডিগ্রি বাড়া মানে 20-র সঙ্গে যদি 6 যদি ধরো গুণ করি তাহলে 12 দাঁড়াবে। তাহলে এর সঙ্গে 12 যোগ করলে কত হবে? 344 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের উষ্ণতা বাড়ার সঙ্গে টেম্পারেচার বাড়ার সম্পর্ক হচ্ছে এটা। আমরা বলতে পারি যে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লে 0.61 মিটার পার সেকেন্ড গতিবেগ বেড়ে যাবে। 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এছাড়াও কিছু কিছু কোশ্চেন আছে, যেমন আগের বার রেলের গ্রুপ ডিতে কিছু কিছু কোশ্চেন এসেছিল যে শব্দের গতিবেগ কঠিন বস্তুর মধ্যে সব থেকে বেশি কার মধ্যে? তাহলে সব থেকে বেশি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে। কার মধ্যে? অ্যালুমিনিয়াম। কার মধ্যে বেশি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের শব্দের বেগ কত? মোটামুটিভাবে বলা যায় 6420 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত? বা CO2-র মধ্যে কত? CO2-র মধ্যে 260 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগ হাইড্রোজেন গ্যাসে কত? 1269 মিটার পার সেকেন্ড। আগেরবার গ্রুপ ডিতে যেটা আসছিল যে পাতিত জল ও সমুদ্রের জলের গতিবেগ কত হবে? তাহলে পাতিত জল বলতে আমরা কি বুঝি? যে পাতিত জলের শব্দের গতিবেগ কত? পাতিত জল। পাতিত জল বলতে কি বুঝি? যে জল আমরা খাই, যে জল পুকুরে দেখা যায়, আমরা মিষ্টি জল সাধারণত বলতে পারি পাতিত জল, তাই না? বা বর্ষার জল বা আকাশ থেকে যে জল পড়ে তাকে আমরা পাতিত জল বলতে পারি। পাতিত জলের শব্দের গতিবেগ কত হয়? 1498 মিটার পার সেকেন্ড। কোশ্চেন এসেছিল কি নিচের কোনটা সঠিক বলো? একটা অপশন দিয়েছিল যে পাতিত জলের গতিবেগ হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড, আর একটা দিয়েছিল সমুদ্র জলের। সমুদ্র জলের গতিবেগ কত? তাহলে আমরা কত জানি? 1531 মিটার পার সেকেন্ড। দুটোই অপশন ছিল, আমরা কি করতাম যে বোথ আর রাইট। ঠিক আছে। এছাড়াও কিছু কিছু নির্ভর করে, যেমন আয়রনের উপর অনেক সময় দেয় যে লোহাতে কত? লোহাতে কত? তাহলে লোহাতে যদি বলি বা আয়রনে যদি বলি, আয়রন বা লোহাতে গতিবেগ কত? 5460 মিটার পার সেকেন্ড। লোহাতে গতিবেগ, লোহাতে বা আয়রনে এর গতিবেগ। অনেক সময় জিজ্ঞেস করে অ্যালকোহলের গতিবেগ কত হবে? যে অ্যালকোহল ওয়াটারে এর কত, বা মার্কিউরিতে কত? অ্যালকোহল ওয়াটারে কত বা মার্কিউরিতে কত? যদি আমরা অ্যালকোহল ওয়াটারে বলি বা মার্কিউরিতে বলি যে পারদে কত? 1413 মিটার পার সেকেন্ড, তাই না? এর পিডিএফ একটা আছে টোটাল। এই পিডিএফটা কী করবো? তোমাদের যখন গ্রুপে দেবো তখন গ্রুপে সেখানে পাঠিয়ে দেবো যে কার কত গতিবেগ। মাঝে মাঝে চলে আসে এগুলো, তাই না? এগুলো জানতে হবে। হ্যাঁ, এইবার দেখো সাউন্ডের স্পিড বলছি। সাউন্ডের গতিবেগ কার কার উপর নির্ভর করলো? মিডিয়ামের উপর নির্ভর করলো। সাউন্ডের গতিবেগ টেম্পারেচারের উপর নির্ভর করে। সাউন্ডের গতিবেগ এবার গ্যাসের উপরও নির্ভর করে আর ধাতুর উপরও নির্ভর করে। আমি কি বললাম? অ্যালুমিনিয়ামে একরকম,
আয়রনে একরকম, হাইড্রোজেনে একরকম, অক্সিজেনে একরকম, কার্বন ডাইঅক্সাইডে একরকম। তাহলে এর কিছু নিউমেরিক্যাল হয় বা অঙ্ক হয় যে গ্যাসে এর গতিবেগ কত, গ্যাসের গতিবেগ কত। তাহলে গ্যাসে যদি বলি শব্দের গতিবেগ যদি ভি দ্বারা প্রকাশ করি, শব্দের গতিবেগ যদি ভি দ্বারা প্রকাশ করি, ফর্মুলা কি হয়, √/, ছোট ওয়াই পি বাই, এখানে তোমরা ডিও দিতে পারো, তাই না, বা একটু ডি দাও, ডেনসিটি দাও, তাই না, ডি দাও। তাহলে আমরা কি বলতে পারি, এই ওয়াই হচ্ছে একটা ধ্রুবক, কি এই ছোট বেঁকা ওয়াই মানে কি, ওয়াই হচ্ছে ধ্রুবক। আবার কি বলতে পারি, পি, পি মানে কি, পি মানে হচ্ছে আমরা গ্যাসের স্পিড বলছি, গ্যাসের শব্দের বেগ কত, তাহলে পি মানে হচ্ছে প্রেসার, যে গ্যাসের গ্যাসে গ্যাসের চাপ, আর ডি মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাই না, গ্যাসের ঘনত্ব। যেমন বলা হয় যে দেখবে অক্সিজেন গ্যাসের থেকে হাইড্রোজেন গ্যাসের কার মধ্যে সাউন্ড অফ স্পিড বেশি। যদি আমরা বলি যে হাইড্রোজেন গ্যাসের থেকে অক্সিজেন গ্যাসে কি হবে, হাইড্রোজেন গ্যাসে অক্সিজেনের থেকে কি হয়, বেশি হয়। কিন্তু অ্যাকচুয়ালি দেখো যদি ডেনসিটি বলি, ডেনসিটি কিন্তু কার বেশি, অক্সিজেনের বেশি, হাইড্রোজেনের কিন্তু ঘনত্ব কম। অক্সিজেনের যে ঘনত্ব তার থেকে হাইড্রোজেনের ঘনত্ব কম। এখানে ঘনত্বের উপর নির্ভর না করে ইলাস্টিসিটির উপর মেনলি নির্ভর করে। ওই জন্য ইলাস্টিসিটি বেশি হওয়ার জন্য হাইড্রোজেন গ্যাসে কি হয়, শব্দের গতিবেগ বেশি হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে স্পিডের ফর্মুলা কি, ওয়াই পি বাই ডি √/। টি হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবক আবার কার উপর নির্ভর করে, এই ধ্রুবক অ্যাকচুয়ালি এটা কি, তাই না, ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি বলবো যে গ্যাসটা এক পরমাণু বিশিষ্ট না দ্বি পরমাণু বিশিষ্ট, এক পরমাণু বিশিষ্ট। যদি এক পরমাণু বিশিষ্ট হয় তাহলে ধ্রুবকের মান কত হয়, 1.67। যদি দ্বি পরমাণু বিশিষ্ট হয়, দ্বি পরমাণু বিশিষ্ট হয় তাহলে কত এর মান হয়, 1.47। এক পরমাণু বিশিষ্ট মানে কি, আর দ্বি পরমাণু বিশিষ্ট মানে কি, গ্যাস, কনফিউশন। তাহলে এক পরমাণু বিশিষ্ট হচ্ছে যে সমস্ত গ্যাস নোবেল গ্যাস তাদের কি বলা হয়, এক পরমাণু বিশিষ্ট গ্যাস। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে নিয়ন গ্যাস, আর্গন গ্যাস, নিয়ন, আর্গন, হিলিয়াম, এগুলো কি এক পরমাণু বিশিষ্ট গ্যাস। দ্বি পরমাণু বিশিষ্ট গ্যাস কোনগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো কি দ্বি পরমাণু বিশিষ্ট গ্যাস, তাই না। তাহলে গ্যাসের ক্ষেত্রে সাউন্ডের স্পিড, মানে বিভিন্ন গ্যাসে বিভিন্ন রকম সাউন্ডের স্পিড হয়, তাই না। আবার যদি বলি ধাতু, ধাতুও তো বিভিন্ন রকম হয়, মেটাল বিভিন্ন রকম, অ্যালুমিনিয়াম হতে পারে, তাই না, স্টিল হতে পারে, আয়রন হতে পারে, বিভিন্ন ধাতুর উপর বিভিন্ন নির্ভর করে শব্দের গতিবেগ। তাহলে ধাতুর উপর শব্দের গতিবেগ বার করার ফর্মুলা কি, ধাতুর উপর যখন বার করবো ভি শব্দের গতিবেগ সমান সমান √/, বড় ওয়াই বাই ডি। ডি বলতে পারি এই ওয়াই মানে কি, এই ওয়াই মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ওয়াই মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক। আর ডি মানে কি, ডি মানে হচ্ছে যে ধাতুর ডেনসিটি কত, ধাতুর ঘনত্ব কত, ধাতুর ঘনত্ব, তাই না। তাহলে ধাতুর মধ্যে শব্দের বেগের ফর্মুলা কি, ভি সমান সমান ওয়াই বাই ডি। দেখো এবার একটা জিনিস বলি সাউন্ড অফ স্পিডের উপর বা স্পিড অফ সাউন্ডের উপর, আর যেটা কিছু কিছু কোশ্চেন আছে সেগুলো কি বলি। আমি শব্দের গতিবেগ বাতাসে কত বলেছি, এয়ারের শব্দের গতিবেগ কত বা বাতাসের শব্দের গতিবেগ কত, 0 ডিগ্রি টেম্পারেচারে 332 মিটার পার সেকেন্ড। এর উপর নির্ভর করে শব্দকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। শব্দের বায়ুতে শব্দের গতিবেগের উপর নির্ভর করে শব্দের গতিবেগকে আবার ক ভাগে ভাগ করা যায়, কীভাবে ভাগ করা যায়, নাম শুনে দেখো, সাবসোনিক, সোনিক, সুপারসোনিক, আর হচ্ছে হাইপারসোনিক। হাইপারসোনিক, সাবসোনিক কি, লেস দেন 332 মিটার পার সেকেন্ড, মানে শব্দের গতিবেগের থেকে যদি কারো গতিবেগ কম হয়, শব্দের আমরা গতিবেগ কি ধরি, 0 ডিগ্রি টেম্পারেচারে 332 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগের থেকে যদি গতিবেগ কারোর কম হয় তাকে আমরা বলি সাবসোনিক।
শব্দের গতিবেগের সমান যদি হয় তাকে আমরা কি বলি সনিক 332 মিটার পার সেকেন্ড। যদি শব্দের গতিবেগের থেকে বেশি হয় 332 মিটার পার সেকেন্ডের থেকে, তাহলে আমরা তাকে বলি সুপারসনিক। যেমন জেট প্লেন কোন গতিবেগে চলে? সুপারসনিক গতিবেগে চলে। আবার যদি এই শব্দের গতিবেগের সঙ্গে 5 গুণ করে দিই তাকে আমরা কি বলি হাইপারসনিক। যেমন ব্লাস্টিক মিসাইল, ব্লাস্টিক মিসাইল কি বলতে পারি অগ্নি 5। এখন সব থেকে উন্নত কি হচ্ছে অগ্নি 5 ব্লাস্টিক মিসাইল, তার উপর হাইপারসনিকের উপর নির্ভর করে চলে। তাহলে শব্দের গতিবেগের উপর নির্ভর করে আমরা শব্দের গতিবেগ আবার 4 ভাগে ভাগ করতে পারি, তাই না? এছাড়াও এখানে কি আছে, শব্দের গতিবেগের সঙ্গে আর কি যুক্ত আছে? ম্যাক নাম্বার যুক্ত আছে। কি নাম্বার বলা হয়? ম্যাক নাম্বার বা ম্যাক নাম্বার যেটা বলবা। তাহলে ম্যাক নাম্বার কি? ম্যাক নাম্বার দ্বারা কি দেখানো হয়? আমরা যে এরোপ্লেন বা উড়োজাহাজের গতিবেগ বলি সেটা আমরা কি দিক দিয়ে বুঝাই? যে ম্যাক নাম্বার দিয়ে বুঝাই। ম্যাক নাম্বারের ফর্মুলা কি? যে বস্তুর গতিবেগ এর ফর্মুলা কি? বস্তুর গতিবেগ বাই শব্দের গতিবেগ। 1 ম্যাক নাম্বার সমান কি বলা হয়? 332 মিটার পার সেকেন্ড। শব্দের যা গতিবেগ তাকেই আমরা কি বলি? 1 ম্যাক নাম্বার বলি। যদি 2 ম্যাক নাম্বার যায় তাহলে 332 × 2, তাই না? তাহলে ম্যাক নাম্বারের উপর নির্ভর করে সাউন্ডের স্পিডের উপর নির্ভর করে। এবার দেখো সাউন্ডের স্পিড বললাম, সাউন্ডের কিছু কিছু প্রপার্টিস হয়, সাউন্ডের কি হয়? বৈশিষ্ট্য হয়। তাহলে সাউন্ডের কি কি বৈশিষ্ট্য সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে সাউন্ডের বৈশিষ্ট্য কি? সাউন্ডের বৈশিষ্ট্য বলতে আমরা প্রথমে যেটা জানি ইনটেনসিটি, যাকে বলা হয় প্রাবল্যতা। ঠিক আছে, সাউন্ডের প্রাবল্যতা বা ইন্টেন্সিটি কি? যে একক ইউনিট এরিয়ায় সাউন্ড কতটা পরিমাণ এনার্জি পাস করছে। গুদা বাংলায় যদি বলতে চাই যে ধরো সাপোজ একটা ছোট জায়গা, এই জায়গায় আমি যে জোরে আঘাত করছি, ধরো একটা বড় জায়গায়, এতটা বড় জায়গা, সেই সেম জোরে আঘাত করছি। ধরো এখানে যতটা জোরে হাতুড়ি দিয়ে মারছি এখানেও ততটা জোরে হাতুড়ি দিয়ে মারছি, তাহলে যে এনার্জি পাস হবে একক ইউনিট এরিয়া দিয়ে, সেই এনার্জিটা কত পরিমাণ পাস হবে সেটাকেই আমরা কি বলি? ইন্টেন্সিটি বলি। আমরা বুঝতেই পারছি, দেখো ছোট জায়গার মধ্যে যদি আমরা কি করি এনার্জি পাস করি, সেটা এনার্জিটা বেশি পরিমাণে বাহিত হবে, আর বড় জায়গার মধ্যে এনার্জি পরিমাণটা কি হবে? কম বাহিত হবে। উদাহরণস্বরূপ যদি বলি, ধরো বড় একটা ঢাক নিয়েছে আর একটা ছোট্ট বড় ঢাক নিয়েছে, দু জায়গাতেই কি হচ্ছে? ধরো সেম মানে যেমন মারছি দু জায়গাতেই সেম যদি মারি আওয়াজ করার জন্য, তাহলে কি হবে? যদি আমরা কাগজ রেখে দিই তার উপর, ড্রামের উপর, দেখবে ছোটটায় কাগজগুলো বেশি লাফাচ্ছে, বড়টায় কাগজগুলো কম লাফাচ্ছে। আমি কিন্তু আওয়াজের কথা বলিনি, আওয়াজ বেশি বড়টাতেই হবে, কিন্তু এনার্জির ক্ষেত্রে সেম গতিবেগে যদি মারি তাহলে কি হবে? এর মধ্যে এনার্জি, পুরা বাংলায় এর সংজ্ঞাকে কি বলা হয়? ইন্টেন্সিটি হচ্ছে পাসিং অফ এনার্জি, একক ইউনিট এরিয়ার মধ্যে কতটা পরিমাণ শক্তি বাহিত হচ্ছে, সেটাকেই আমরা কি বলি? ইন্টেন্সিটি বলি। এই ইন্টেন্সিটি কার উপর নির্ভর করে? প্রাবল্যতা শব্দের কার উপর নির্ভর করে? শব্দের প্রাবল্যতা নির্ভর করে হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা বলি শব্দের প্রাবল্যতার উপর আমরা লাউডনেস করেও কথা বলি, তাই না? তার আগে আমরা কি বলি? শব্দের প্রাবল্যতার এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট কি? এনার্জির এসআই ইউনিট কি? এনার্জির এসআই ইউনিট কি? এনার্জি যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম? 1 জুল। আর 1 জুল মানেই জানি কি? ওয়াট বাই মিটার স্কোয়ার। তাহলে এরও হচ্ছে কি? ইন্টেন্সিটির একক কি? ওয়াট পার মিটার স্কোয়ার, এর এসআই একক। ইন্টেন্সিটির উপর আবার কি নির্ভর করে? লাউডনেস নির্ভর করে। কি? লাউডনেস মানে কি? যে আমার কথাটা কতটা আস্তে বলছি আর কতটা জোরে বলছি, শব্দ কতটা কম আওয়াজ তৈরি করছে না বেশি আওয়াজ তৈরি করছে। সাপোজ যদি বলি আমি আস্তে আস্তে কথা বলছি, তাহলে আমার কি? লাউডনেস কম। আমি যদি জোরে জোরে চেঁচিয়ে কথা বলি, তাহলে আমার কি? লাউডনেস বেশি। এই লাউডনেসের উপর নির্ভর করে। লাউডনেসকে মাপা হয় কি দিয়ে? লাউডনেসকে মাপা হয় কি দিয়ে? এর বড় একক হচ্ছে কি? বেল। এর বড় একক কি? বেল।
কিন্তু এর ছোট একক কি বলা হয়? ডেসিবেল। আমরা সবাই শুনেছি ডেসিবেল। এই ছোট একক কি হচ্ছে? ডেসিবেল। তাহলে কত বেল সমান কত ডেসিবেল? আমরা জানি 1 বেল সমান সমান 10 ডেসিবেল। 1 বেল সমান কত? 10 ডেসিবেল, আমরা তাই জানি। আবার দেখো যে তাহলে ইন্টেন্সিটি কি? ইন্টেন্সিটি আবার দেখো এখানে একটা নিউমেরিক্যাল আছে যে ইন্টেন্সিটি কার উপর, ডেসিবেল পর্যন্ত বুঝতে পেরেছো? ডেসিবেলের সঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে শব্দের লাউডনেস মাপার আরেকটা নাম হচ্ছে কি, ও অনুরূপ আরেকটাও একক দ্বারা আমরা মাপতে পারি, সেটাকে বলা হয় ফন। ফন একক, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ডেসিবেল ইউজ করি। এর বড় একক কি? বেল। 1 বেল সমান কত? 10 ডেসিবেল। লাউডনেসের একক হচ্ছে ডেসিবেল। লাউডনেস আবার কার উপর নির্ভর করে? লাউডনেস আবার নির্ভর করে অ্যামপ্লিটিউড বা বিস্তারের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? বিস্তারের উপর নির্ভর করে। আগে বিস্তারের কথাটা বলে নিই, লাউডনেস কার উপর নির্ভর করে, তারপরে নিউমেরিক্যালটা বলছি। তাহলে লাউডনেস নির্ভর করে কার উপর? অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউড মানে কি বলেছিলাম? বিস্তার। যে শব্দের বিস্তার কতটা, কি বলেছিলাম? শব্দের বিস্তার কতটা। তাহলে শব্দর যত বিস্তার হবে, এটা বিস্তার বলেছিলাম। তাহলে শব্দের যত বিস্তার হবে লাউডনেস তত বাড়বে, অ্যামপ্লিটিউড যত বেশি হবে লাউডনেস তত বাড়বে। ইন্টেন্সিটির সঙ্গে কার সম্পর্ক? অ্যামপ্লিটিউডের সম্পর্ক হয়। কি সম্পর্ক হয়? বর্গের সমানুপাতিক হয়। যদি নিউমেরিক্যাল বলি যে ইন্টেন্সিটির সঙ্গে এরিয়ার কি সম্পর্ক? ইন্টেন্সিটি, আই সমান ইন্টেন্সিটির সঙ্গে এরিয়ার হচ্ছে ইনভার্সলি কি? প্রপোর্শনাল। এরিয়ার স্কোয়ারের, এরিয়ার বর্গের কি? ইনভার্সলি প্রপোর্শনাল। কি জিনিসটা বোঝাতে চাইলাম? এরিয়া যত বড় হবে ইন্টেন্সিটি তত কি হবে? কম হবে। এরিয়া যত বড় হবে ইন্টেন্সিটি তত কম হবে, বা এনার্জি উৎপন্ন তত কম হবে। এরিয়া যত ছোট হবে তার মধ্যে এনার্জি উৎপন্ন বেশি হবে। তাহলে ইন্টেন্সিটির সঙ্গে এরিয়ার কি সম্পর্ক? হচ্ছে ইনভার্সলি সম্পর্ক। এরিয়া লিখে দিয়ে এরিয়া লাগলে সুবিধা হবে, এরিয়া, তাই না? আর ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল হয়, বর্গের প্রপোর্শনাল হয় কার সঙ্গে? অ্যামপ্লিটিউডের সঙ্গে। এরপর অ্যামপ্লিটিউড স্কোয়ারের সঙ্গে। আবার বলতে পারি আই সমান ইন্টেন্সিটির সঙ্গে ফ্রিকোয়েন্সির কি হয়? স্কোয়ার হয়। ফ্রিকোয়েন্সির কম্পনেরও কি হয়? আমাদের কম্পনেরও স্কোয়ারের সমানুপাতিক হয়। উদাহরণস্বরূপ যদি বলি যে অ্যামপ্লিটিউড 3 গুণ বাড়ানো হলো, তাহলে বস্তুর মধ্যে কোশ্চেন যদি আসে, অনেক সময় কোশ্চেন আসে যে কোনো বস্তুর মধ্যে অ্যামপ্লিটিউড বা বিস্তার 3 গুণ বাড়ানো হলো, সেই শব্দের লাউডনেস কত বাড়বে? বিস্তার কত বাড়বে? তাহলে আমরা কি করব? 3 স্কোয়ার সমান কত বলবো? যে 9 গুণ বেড়ে যাবে তার লাউডনেস। লাউডনেস কার উপর নির্ভর করে বললাম? অ্যামপ্লিটিউডের উপর নির্ভর করে। লাউডনেস মাপার একক কি? বড় একক হচ্ছে বেল, ছোট একক হচ্ছে কি? ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল। এছাড়াও কি একক দিয়ে মাপা হয়? ফন একক দ্বারা আমরা লাউডনেসকে মাপি। লাউডনেস ছাড়া ইন্টেন্সিটির পর যদি শব্দের আরেকটা প্রপার্টিস বলি, কি প্রপার্টিস আছে শব্দের? শব্দের হচ্ছে পিচ। পিচ জিনিস কি? পিচ, এই পিচ কার উপর নির্ভর করে, তাই না? পিচ কার উপর নির্ভর করে। তাহলে কি পিচ কি বলছিলাম? পিচ। বেশ, পিচ বলার আগে দেখো একটা জিনিস লাউডনেসের ক্ষেত্রে বলতে ভুলে গেলাম, যে কি বলেছিলাম? যে লাউডনেস মাপার একক কি? ডেসিবেল। আমরা সচরাচর বলে থাকি যে ডেসিবেল, তাই না? তাই ডেসিবেল হু দ্বারা যখন যদি শব্দের ডেসিবেল বা শব্দের যদি তীব্রতা বেশি হয়, সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক। শব্দ দূষণ আমরা কি বলি? শব্দ দূষণ হচ্ছে শব্দের মাত্রা যদি অতিরিক্ত হয় তাকে আমরা তখন কি বলি? শব্দ দূষণ বলি। ওই জন্য হু দ্বারা শব্দ নিয়ন্ত্রণ মাত্রা কত বলা হয়? 45 ডেসিবেল ডিবি। 45 ডেসিবেলকে বলা হয় হু দ্বারা শব্দের ডেসিবেল। বা আমরা যদি ফিস ফিসকে কথা বলি, কত ডেসি বলি? 30 ডেসিবেলে কথা বলি। যদি একটু হালকা যখন আমি কথা বলছি, কত ডেসিবেলে কথা বলছি? 45 ডেসিবেলে কথা বলছি। তাহলে হু দ্বারা আমাদের 45 ডেসিবেলকে ঠিক করা হয় যে শব্দর ক্ষেত্রে। যদি শব্দ 60 ডেসিবেলের উপর হয়ে যায় তখন কি হয়? শব্দ যখনই গ্রেটার দেন 60 ডেসিবেল হবে তখন কি হবে? শব্দ দূষণ তৈরি করতে শুরু করবে। ওই জন্য শহর অঞ্চলে
রাত্রিবেলা দেখবা 60 ডেসিবেলের উপর আওয়াজ করে নিষিদ্ধ করা হয় রাত্রি 10-11। আগের নিয়মটা ছিল, এখন আছে নাকি আমি সঠিক আমিও জানি না, তাই না? আমাদের কানের শ্রবণ ক্ষমতা ম্যাক্সিমাম কত হয়? 120 ডেসিবেল পর্যন্ত। কত হয়? আমাদের কানের শ্রবণ ক্ষমতা কত হয়? 100 শ্রবণ ক্ষমতা 100 ডেসিবেল 20 ডেসিবেল পর্যন্ত আমরা কি করতে পারি? শব্দ শুনতে পারি। এর উপর গিয়ে কিন্তু আমরা শব্দ শুনতে পারি না। যখন গ্রেটার দেন 140 ডিবি হয়ে যায় তখন আমাদের কি হবে? আমরা চিরতরে কি হয়ে যাবে? কানের যে শোনার ক্ষমতা সেটা হারিয়ে ফেলবো। শ্রবণ ক্ষমতা কি করব? শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলবো। আরো যদি বলি, দু এক সময় কোশ্চেন আসে যে হর্ন বা বিশেষ করে যারা এয়ারপোর্টের পাশে থাকে, যখন প্লেন উঠানামা করে, কি করে? প্লেন উঠানামা করে, তখন কি হয়? প্রচুর পরিমাণে আওয়াজ হয়। সেটা ডেসিবেলকে কত বলে? অ্যাপ্রক্সিমেট বলা হয় নাকি যে 90 থেকে 100 ডেসিবেলের মধ্যে কার আওয়াজ থেকে প্লেন ওঠানামার আওয়াজ থাকে? কত থাকে? 90 ডিবি থেকে 100 ডিবি মধ্যে কি থাকে? প্লেন ওঠানামার আওয়াজ থাকে। আমরা দেখবে জেট প্লেন যেখানে ওঠে, জেট প্লেন, সেখানে কি করবে? কানে ইয়ারফোন লাগানো হয়, তারপর দেখানো হয়। বা প্লেন যেখানে ওঠে, কেন লাগানো হয়? কারণ কানের ক্ষেত্রে কি হয়? প্রচুর প্রেসার তৈরি করে ওর যে আওয়াজ, তাই না? দেখবে জেট প্লেন বা প্লেন যখন উঠানামা করে, যে যখন রাস্তাঘাট এরকম করে দেখায়, তখন কি হয়? কানের মধ্যে একটা ইয়ারফোন এরকম গুঁড়াপাড়া কি একটা লাগানো থাকে। সেটাকে কি বলা হয়? যাতে আমাদের কানের মধ্যে অতটা ক্ষতিকারক না হয়। তাহলে হু দ্বারা কত? 45 60 ডেসিবেলের উপর গেলে আমাদের কানের পক্ষে ক্ষতিকারক। 120 ডেসিবেল পর্যন্ত আমাদের কান শুনতে পারে, কিন্তু গ্রেটার দেন 140 ডেসিবেল হলে কি হবে? আমাদের শ্রবণ ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো, তাই না? নেক্সট প্রপার্টিজ যদি বলি, কি বলছিলাম? পিচ। যে পিচ কি? পিচ হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। পিচ কার উপর নির্ভর করে? পিচ নির্ভর করে ফ্রিকোয়েন্সির উপর বা কম্পনের উপর। শব্দের মধ্যে কত কম্পন তৈরি হচ্ছে তার উপরই নির্ভর করে পিচ। কি জন্য পিচ নির্ভর বলি? যেমন বলা হয় মেয়েদের কণ্ঠস্বর ভালো বা সরু, গার্লসের মেয়েদের কণ্ঠস্বর কি বা পিচ কি? পিচ বেশি। পিচ বেশি। পিচ বেশি মানে কি? ফ্রিকোয়েন্সি বেশি। কাদের থেকে বেশি? ছেলেদের থেকে বেশি। ওই জন্য ছেলেদের গলা, ছেলেদের পিচ কি হয়? ছেলেদের থেকে কি হয়? মেয়েদের কি হয়? বেশি হয়। তো ছেলেদের পিচের থেকে যদি মেয়েদের পিচ বেশি হয় বা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, মেয়েদের গলা কি হবে? শুনতে ভালো লাগবে, ছেলেদের গলা কি লাগবে? ভারী লাগবে। যেমন যদি বলি অমিতাভ বচ্চনের গলা, অমিতাভ বচ্চনের কি? পিচ বেশি, ফ্রিকোয়েন্সি কম। ফ্রিকোয়েন্সি কম হলে কি হবে? ফ্রিকোয়েন্সি কম হলে তার আওয়াজ কি হবে? ভারী ভারী লাগবে, মোটা মোটা লাগবে। আর ফ্রিকোয়েন্সি যত কম হবে তার আওয়াজ কি হবে? মানে বলতে পারি কি হবে? মানে সুন্দর লাগবে, যে কণ্ঠ মানে ভালো আর কি, যে কণ্ঠটা তার ভালো। বাস যদি ওই লতা মঙ্গেশকরের কি? পিচ বেশি হবে। পিচ বেশি হলে কি? ফ্রিকোয়েন্সি যার যত বেশি তার পিচ তত বেশি হবে, ফ্রিকোয়েন্সি যার যত কম পিচ তত তার কম হবে। যেমন যদি বলি যে ফ্রিকোয়েন্সি বেশি, কি ফ্রিকোয়েন্সি মানে কম্পন, যে বস্তু যত বেশি কম্পন করবে তার মধ্যে কি হবে? তত বেশি ভালো সুন্দর ফ্রিকোয়েন্সি তৈরি হবে, পিচ তৈরি হবে। যদি বলি যে মশার ওড়া, পিচ বেশি কার কার? মশা। মশা ধরো উঠছে, মশা ওড়ার আওয়াজ কি লাগে? কানের মধ্যে তো করে লাগে। তাহলে এর কি ফ্রিকোয়েন্সি বেশি বা পিচ? এর পিচ কি? হাই। যদি বলি যে ট্রেন যখন যায়, ট্রেনের কি দেয়? হুইসেল দেয়, তাই না? তা ট্রেনের হুইসেল, ট্রেনের বাঁশি বা ট্রেনের হুইসেল আমাদের কানে কি তীক্ষ্ণভাবে লাগে। তাহলে এরও কি? পিচ বেশি। তাহলে পিচ বেশি আর কম, মশার ক্ষেত্রে পিচ বেশি, ট্রেনের বাঁশির ক্ষেত্রে পিচ বেশি। কিন্তু পিচ কম কার কার করা? পিচ কম বলতে আমরা বলতে পারি যেগুলো ধপ ধপ করে আওয়াজ হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? পিচ কম হবে, তাই না? সাউন্ডের আর একটা প্রপার্টিস কি থাকে? সাউন্ডের পিচ ছাড়াও কি নির্ভর করে সাউন্ডের প্রপার্টিস ক্ষেত্রে? কোয়ালিটি। যে কোয়ালিটি কি? কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? দেখো, কোয়ালিটি বলতে যে সাউন্ড একই অ্যামপ্লিটিউড, একই বিস্তার, একই ওয়েভলেন্থ, কিন্তু তাদের মধ্যে কি হবে? একটা কোয়ালিটি থাকবে, বা এর কোয়ালিটির উপর আবার নির্ভর করে কে? ওভারটোন। ওভারটোন কে নির্ভর করে? ওভারটোন। দুটো মানুষ তারা সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, সেম অ্যামপ্লিটিউডে কথা বলছে, তাহলে তাদের মধ্যে কি হবে? তাদের দুজনের কথার মধ্যে পার্থক্য কি করব? তাদের দুজনের কথার মধ্যে পার্থক্য
দুটো আলাদা কী করে করে আমরা ওভারটোন দিয়ে আলাদা করি, বা কিছু মানুষের বা কিছু দুটো সাউন্ডের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে যার দ্বারা দুটো সাউন্ডকে আমরা পার্থক্য করতে পারি। যেমন বলতে পারি যে কোনটা কোনটা ধরো ছেলে কথা বলছে, কোনটা মেয়ে কথা বলছে, সেটা তো ধরো দুটো জেন্ডার হিসেবে আলাদা হয়ে যাবে। কিন্তু ধরো ধরো সাপোজ আমি ধরো কোনো কথা বলছি, আমার কথা যদি আমি ধরো কোনো একটা অন্য কেউ কথা বলে বা অন্য স্যার কেউ কথা বলে, কিংবা তোমাদের দুটো বন্ধুর মধ্যেই ধরো সেম সেম অনেকটা একই ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, আমরা ফোনে কি শুনি, ফোনে গলা শুনি বুঝতে পারি যে ওই বন্ধুটা আমার ফোন করেছে। কারণ কি, তার ওভারটোন দেখে আমরা বুঝতে পারি। তো কোয়ালিটি দেখে কি বোঝা যায়? মেনলি কোয়ালিটি দেখে সাউন্ডের দুটো সাউন্ডকে আমরা পার্থক্য করতে পারি যে কথাটা কার। আমার কথার সাউন্ড যেমন একরকম হবে, অন্যজনের কথার সাউন্ড কী হবে, একটু আলাদা হবে। তাহলে কোয়ালিটি কার উপর নির্ভর করে? মেনলি নির্ভর করে যে কোয়ালিটি কী করে বুঝবো, ওভারটোনের উপর নির্ভর করে। সাউন্ডের প্রপার্টিসের মধ্যে আর যদি বলি নেক্সট, যে সাউন্ড কী করে প্রপার্টিসের মধ্যে রিফ্লেকশন করে বা প্রতিফলন করে, আর কি করে প্রতিসরণ করে, প্রতিফলন করে আর প্রতিসরণ করে, তাই না? লাইট যেমন কি করে, আলো যেমন প্রতিফলন করে প্রতিসরণ করে, লাইট চ্যাপ্টারে পড়েছি, সেরকম সাউন্ডও কি করে প্রতিফলন করে প্রতিসরণ করে। এর ক্ষেত্রেও প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেল আই ইকুয়াল কি হয়, অ্যাঙ্গেল আর। ইনসিডেন্ট রেজ রিফ্লেক্টেড রেজের, যেমন বলেছিলাম লাইটের ক্ষেত্রে যে ইনসিডেন্ট রেজ রিফ্লেক্টেড রেজের কী হবে, সমান হবে। সেম প্রতিফলনের ক্ষেত্রেও কি হয়, ইনসিডেন্ট রিফ্লেক্টেড সমান হয়। এই রিফ্লেক্টের জন্য আমরা কি করতে পারি, কিছু কিছু জিনিস আমরা রিফ্লেক্ট থেকে বুঝতে পারি। যে শব্দ রিফ্লেক্ট করে, কি দেখে বুঝবো শব্দ রিফ্লেক্ট করে? দেখবে যদি উদাহরণস্বরূপ বলি, ধরো এখানে দেয়াল আছে, দেয়ালের এদিক থেকে আমি ধরো কোনো একটা ছোটো পাড়া সরু নল নিলাম, সেম পজিশন আরেকটা নল এখানে লাগিয়ে এদিকে নিয়ে এলাম। এখানে যদি আওয়াজ করি, ঠিক এখান দিয়ে গিয়ে এখানে লেগে এই দিক দিয়ে সেম পজিশনে ফিরে আসবে, কিন্তু অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর আমাকে সমান রাখতে হবে। তাহলে বুদা বাংলায় বলতে পারি কি, যে শব্দের আমাদের কি হয়, প্রতিফলন হয়, তার কোথাও লেগে ফিরে আসে, সেটাকেই আমরা বলি শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনের উপর নির্ভর করেই আমরা কি করি, আমাদের যে বলি ইকোসিস্টেম, তাই না, ইকো তৈরি হয়, তাই না? তাহলে ইকোর কথা যদি বলি শব্দের প্রতিফলনের উপর, ইকো বলার আগে আরেকটা জিনিস বলি। আমি যখন কোনো একটা কথা বলছি, আমাদের এয়ারের মধ্যে সেই কথাটা কত সেকেন্ড, আমার কানের মধ্যে কত সেকেন্ড থাকে, 1/10 সেকেন্ড স্থায়ী হয়, তাই না? আমি এটা কোনো একটা কথা বললাম, তাই না, ধরো সাপোজ বললাম আমি, সেই আমিটা উদাহরণস্বরূপ বলছি, আমিটা আমার কানের মধ্যে কতক্ষণ স্থির থাকবে, 1/10 সেকেন্ড। এই 1/10 সেকেন্ডের মধ্যে যদি শব্দ আবার ঘুরে চলে আসে, তখনই আমরা কি করি, আমরা প্রতিধ্বনি শুনি। উদাহরণস্বরূপ বলতে পারি যে শব্দের গতিবেগ কি, আমি কি বোঝাচ্ছি এখানে, যে ইকো বোঝাচ্ছি, ইকো। তাহলে ইকো তৈরি হওয়ার জন্য অনেক সময় কোশ্চেন আসে যে ইকো তৈরি হওয়ার জন্য ন্যূনতম কত ডিস্টেন্স দরকার, বা ইকো জিনিস কি। পাহাড়ের কোনো এলাকায় গেলে যদি কারোর নাম উচ্চারণ করা হয়, যে মনীষা মনীষা, কি হবে, বারবার রিপিট হবে মনীষা মনীষা মনীষা, সেটাকেই আমরা কি বলবো, ইকো বলবো। ইকো আর আমরা অনুনরণ বা রিভারবেশনের মধ্যে গুলিয়ে ফেলি অনেক সময়। অনুনরণ কি আর ইকো কি? ইকো হতে গেলে টোটাল যে কথাটা বলছি সেটা টোটাল রিপিট আসবে। যেমন আমি যদি বলি যে মনীষা 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 করে ফিরে আসবে, সেটাকেই আমরা কি বলবো, ইকো বলবো। আর রিভারবেশন বা অনুনরণ কি? অনুনরণ হচ্ছে আমরা বলি না যে ঘরটা গম গম করছে, ঘরটা গম গম করা মানে কি, ছোটো একটা ঘরের মধ্যে যদি চিৎকার চেঁচামেচি করা হয়, কি করে, গম গম করে। গম গম করে কি, আমি ধরো বললাম মনীষা, মনীষার ক্ষেত্রে কি মনীষাটা টোটাল ফিরে আসবে না, কি ফিরে আসবে, সা সা সা। তাহলে কি হবে, সাউন্ড একটা প্রবলেম ক্রিয়েট হবে, একটা সাউন্ডের উপর আর একটা সাউন্ড চেপে যাবে, তাতে শুনতে প্রবলেম হবে। দুটো জিনিসই বলছি। আগে যদি রিফ্লেকশনের উপর বা প্রতিফলনের সূত্রের উপর নির্ভর করে ইকোটা যদি বলি, যে ইকো হওয়ার জন্য ন্যূনতম ডিস্টেন্স কত দরকার, এই যে বললাম মনীষা 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 শুনতে হবে, তার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হওয়া দরকার। শব্দের গতিবেগ 0 ডিগ্রি টেম্পারেচারে আমি কত বলেছি, 332 অ্যাপ্রক্সিমেট, তাই না? এর 1/10 সেকেন্ড যদি আমাদের কোনো কানে স্থায়ী হয় শব্দ, তাহলে আমাদের 1/10 সেকেন্ড মানে এর 1/10 অংশ মানে কত দাঁড়াবে, আমি বলতে পারি 33.2, মানে 1/10 মানে 33.2। এই 33.2টা কি, 33.2টা হচ্ছে টোটাল ডিস্টেন্স লাগবে। তাহলে একবার শব্দ যাবে, ধরো ধরো এটা ধরো একটা দেয়াল, এখানে শব্দ যাবে, এখান থেকে শব্দ লেগে
একই রাস্তায় ফিরে আসবে, আমি যা দেখাচ্ছি এরকম করে ফিরে আসবে। টোটাল যদি 33/2 হয়, আমি অ্যাপ্রক্সিমেট কত বলতে পারি, 16 16.6 16.6 মিটার মিনিমাম ডিস্টেন্সের দরকার। কিন্তু অ্যাপ্রক্সিমেট আমরা কত বলি যে ইকো তৈরি হওয়ার জন্য কত ডিস্টেন্সের দরকার, 17 মিটার ডিস্টেন্সের দরকার, 17 মিটার দূরত্বের দরকার। কেন দরকার বললাম, আমাদের কানের মধ্যে কোনো শব্দ কতক্ষণ ক্ষণস্থায়ী হয়, 1/10 সেকেন্ড। ক্লিয়ার এটুকুনি। এর সঙ্গে কি বলছিলাম, রিভারবেশন। রিভারবেশন বা অনুনরণ কি, যদি এদিকে লিখি অনুনরণ কি, অনুনরণ কি, অনুনরণ বা রিভারবেশন। রিভারবেশন, রিভারবেশন কি, রিভারবেশনের জন্য শব্দ আমাদের দেখবে থিয়েটার হল বা বড় বড় যেখানে কনফারেন্স রুম করা হয়, সেই সমস্ত রুমে কি লাগানো হয়, সেই সমস্ত রুমের দেয়ালে দেখবে স্পঞ্জ জাতীয় জিনিস লাগানো হয়। যদি দেখবা আইনক্স কিংবা বড় বড় সিনেমা হলে যদি আমরা সিনেমা দেখতে চাই, দেখবে দেয়ালে হাত দিয়ে দেখবে কি লাগানো থাকে, দেয়ালের মধ্যে দেখবে স্পঞ্জ জাতীয় জিনিস লাগানো থাকে। আবার যেটা সোফা, যেটা বসে থাকি সেটাও দেখবে সোফা টাইপের হয়, যাতে শব্দ কি হয়, অ্যাবজর্বেশন করে নিতে পারে। শব্দের যে রিভারবেশনটা হবে, আমি মনীষা বললে সা সা শেষে যেটা থাকবে সেটা কি হবে, রিভারবেশন করে নিতে পারবে, যাতে শব্দের কি হবে না, রিফ্লেকশন হবে না, এতে কি হবে, শব্দ ভালোভাবে শোনা যাবে, তাই না? তো রিভারবেশন আলাদা আর ইকো আলাদা। মিনিমাম ইকো তৈরি হওয়ার জন্য কত মিটার দূরত্ব দরকার, 17 মিটার দূরত্ব দরকার। কিন্তু এখান থেকেও কিছু কিছু কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে প্রতিফলনের ক্ষেত্রে, যে একমাত্রিক শব্দ, দ্বিমাত্রিক শব্দ বা ত্রিমাত্রিক শব্দ, এইগুলো শোনার জন্য মিনিমাম কত ডিস্টেন্সের দরকার হয়। এক্ষেত্রে কিন্তু কনসেপ্ট একটু আলাদা। আমি কি বলি, ছোট কনসেপ্ট বলে দিই। একটা ভদ্রলোক বা একটা মানুষ 5টা পদ্যাংশে বা 5 মাত্রিকের উপর একসাথে উচ্চারণ করতে পারে না। কি পারে না, 5 মাত্রিকে বেশি উচ্চারণ করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে সা, সারে গামা বলি না, সারে গামা পা ধা নি সা, তাহলে সা হচ্ছে একমাত্রিক সা। কিন্তু যদি বলি বিউটিফুল, বিউটিফুল, কতবার উচ্চারণ করলাম, বিউটিফুল, কমাত্রিক, 3 মাত্রিক। তাহলে যদি আমি বলি যে এই সা উচ্চারণের জন্য বা সা শব্দ শোনার জন্য, দেখো ইকো থেকে একটু সরে এসো, যে প্রতিফলন শোনার জন্য আমার মিনিমাম কত দরকার, তাহলে সা শোনার জন্য আমাদের কি করবো, কিচ্ছু ভাববো না, শব্দের যা গতিবেগ দেওয়া থাকবে তার সঙ্গে কত দিয়ে গুণ করে দেবো, 1/5 দিয়ে গুণ করে দেবো। শব্দের গতিবেগ যদি 132 দেওয়া থেকে 5 দিয়ে গুণ করলে কত হবে আমার, 5 দিয়ে 1/5 দিয়ে কাটাকাটি করলে কত হবে, একমাত্রিক যেহেতু 1/5, তাহলে 5 6 30, 32 থাকছে, 5 6 30, তাহলে হচ্ছে 330 20, তাহলে 66.4, তা 66.4 টোটাল ডিস্টেন্সের দরকার। তাহলে মিনিমাম ডিস্টেন্সের কত দরকার, একবার যাবে একবার ফিরে আসবে। 66.2 মানে আমি কত বলতে পারি, অ্যাপ্রক্সিমেট 32 32 2 64 33, প্রায় 34 বলতে পারি, যে 34 মিটার। তাহলে একমাত্রিক শব্দ শোনার জন্য, একমাত্রিক যদি কোশ্চেন বলে যে ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স কত দরকার, তাহলে আমরা অ্যান্সার কত করবো, 17 মিটার। কিন্তু যদি বলে একমাত্রিক শব্দ শোনার জন্য কি বলবো, শব্দের গতিবেগ যা দেওয়া থাকবে তার সঙ্গে 1/5 গুণ করবো। কেন 1/5 গুণ করবো, কারণ মানুষের কান 5টা পদ্যাংশের উপর বা 5 মাত্রিকের উপর কি করতে পারে না, শুনতে পারে না। যদি বিউটিফুল বলে যে ত্রিমাত্রিক, তো 3 মাত্রিকের ক্ষেত্রে আমি কত করবো, 332, তাই না, 340 ধরুন, অসুবিধা 340 ধরো শব্দের গতিবেগ দেওয়া তাহলে মিটার পার সেকেন্ড, 1/5, 1/5 লিখবো না 3/5 লিখবো, 1/5 লিখবো না, লিখবো 3/5, কারণ করো প্রমাত্রিক ত্রিমাত্রিক। তাহলে যদি কাটাকাটি করি কত হবে, 5 6 30, 5 8 40, 3 দিয়ে গুণ করলে কত হবে, 24, 2 3 6 18 আর 2 20, কত 204। তাহলে মিনিমাম 204 মিটার দরকার টোটাল, মিনিমাম নয় কিন্তু, টোটাল দূরত্ব কত দরকার, 204 মিটার দরকার, 204 মিটার 3 মাত্রিকের জন্য। তাহলে মিনিমাম ডিস্টেন্স কত, আমরা কি জানি, একবার যাবে একবার ফিরে আসবে, 204 যদি যায় একবার ফিরে আসে কত হবে, 102 মিটার। তাহলে 102 মিটার 3 মাত্রিক শব্দের জন্য আমার কি দরকার হবে, দূরত্বের দরকার হবে। নিউমেরিক্যাল বোঝা গেল, যখন করাবো নিউমেরিক্যাল আলাদা, তখন কোশ্চেন স্বরূপ করাবো। তাহলে প্রতিফলনের পর কি, প্রতিসরণ। প্রতিসরণ, আলোর প্রতিসরণও যা, সাউন্ডের প্রতিসরণ তার সরণতায়, মাধ্যম এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের থেকে কিছুটা বেঁকে যায়, তাকেই আমরা কি বলবো, প্রতিসরণ বলবো। প্রতিসরণের জন্য যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা লিখে নাও, যে প্রতিসরণের জন্য দিনের থেকে রাত্রিতে
শব্দের গতিবেগ কি হয়, শব্দের গতিবেগ বেশি হয়, শব্দের গতিবেগ কি হয়, বেশি হয় প্রতিসরণের জন্য। জাস্ট এটুকুনি মনে রাখো। তাহলে আমরা সবাই জানি, যদি উদাহরণস্বরূপই বলি যে রাতের বেলায় শব্দের গতিবেগ বেশি হয়, আমরা যদি বাড়িতে থাকি, যে রাতের বেলায় কোনো রাস্তা দিয়ে লরি, বাস কিংবা কিছু হর্ন দিতে দিতে গেলে আমরা কি শুনতে পাই, আমরা শব্দের আওয়াজ শুনতে পাই, তাই না? তাহলে দিনের থেকে রাতের আওয়াজ শব্দের গতিবেগ বেশি হয় কেন? কি অ্যান্সার করবো? প্রতিসরণের জন্য বেশি হয়। নেক্সট যদি বলি যে শব্দের প্রপার্টিজের ক্ষেত্রে নেক্সট কি আসে, নেক্সট আসে হচ্ছে ডাইফ্র্যাকশন, ডিফ্র্যাকশন। কি আছে? ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন। তাহলে ডিফ্র্যাকশন কি? ডিফ্র্যাকশন বলতে আমরা বিচ্যুত বলতে পারি, যে বিচ্যুত হয়ে যাওয়া। আলো দেখো, আলোর সঙ্গে ভালো সম্পর্ক বুঝতে পারবে। আলো কি হয়, একটা সরলরেখা বরাবর বাহিত হয়, আলো একটা সরলরেখা বরাবর বাহিত হয়, কিন্তু শব্দ সেরকম সরলরেখা বরাবর বাহিত হয় না। শব্দ যেদিকে ফাঁক ফোকর পাবে সেদিকে কি চলবে, সেদিক দিয়ে বাহিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি বলি যে ধরো এটা একটা দেয়াল, এখান থেকে শব্দ উৎপত্তি, শব্দ তরঙ্গ আসছে, এখানে ধরো আটকানো আছে। কিন্তু আমি যদি বলি যে এই উপরে গিয়ে এই দিক দিয়ে ফাঁক আছে, এখানে ধরো ফাঁক আছে, ঠিক আছে, ধরো এখানে কোনো একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে আওয়াজ করলে কিন্তু আওয়াজ কি করবে, যেমন আলো কি, আলো এদিক দিয়ে যদি যেত আর কি আলো যেতে পারতো না, এদিক দিয়ে রিফ্লেক্ট করে চলে আসতো, পিছনে ভদ্রলোক কি হতো, পিছনে ভদ্রলোক কোনো আলো দেখতে পেত না, যদি কোনো কঠিন মাধ্যম দেওয়া থাকতো। শব্দের ক্ষেত্রে কি হয়, শব্দের ক্ষেত্রে কিন্তু এই ভদ্রলোক যদি যে সাউন্ডটা আসছে তার আওয়াজটা কিন্তু শুনতে হবে। কেন পাবে? কারণ এই দিক দিয়ে যে ফাঁক আছে, এই ফাঁক দিক দিয়ে কী করবে, শব্দ চলে যাবে। শব্দের এটা কি বলা হয়, কি ডিফ্র্যাকশন। তাই ডিফ্র্যাকশনের জন্য কোশ্চেন এগুলো তো খুব শর্ট শর্ট ধরে, যে ডিফ্র্যাকশনের জন্য কি হয়, ডিফ্র্যাকশনের জন্য প্রতিবন্ধ থাকা সত্ত্বেও শব্দকে আমরা কি করব, শুনতে পাবো। এরপর নেক্সট যদি বলি কি ইন্টারফারেন্স বলা হয়। কি বলা হয়? শব্দের প্রপার্টিজের মধ্যে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স কি? ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স বলতে কি বুঝি, যদি গুদা বাংলায় বুঝি, যে ধরো দুটো বড় বড় বক্স সামনাসামনি আমি লাগিয়ে দিই, তাহলে কি হবে, একবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স উৎপত্তি হবে, একবার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স উৎপত্তি হবে। মানে বোঝা গেল না? তাই না? ইন্টারফারেন্সের আবার দুটো ভাগ হয়, একটা কি বলা হয় ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর কি বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। জিনিস কি, আমি কি বলেছি, দুটো বক্স ধরো সামনাসামনি লাগিয়ে দেওয়া হচ্ছে, এদের ফ্রিকোয়েন্সি সেম এবং দুটো দিকে কি হচ্ছে, তরঙ্গ উৎপত্তি হচ্ছে। কি হচ্ছে? তরঙ্গ উৎপত্তি হচ্ছে। এখান থেকেও তরঙ্গ উৎপত্তি হচ্ছে, এখান থেকেও তরঙ্গ উৎপত্তি হচ্ছে, এখান থেকেও তরঙ্গ উৎপত্তি হচ্ছে। যদি কোনো ভদ্রলোক এই মাঝের জায়গায় দাঁড়িয়ে থাকে, সাপোজ ধরো এই ভদ্রলোক, কোনো একটা ভদ্রলোক যদি মাঝের জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে কি হবে, সব থেকে বেশি পরিমাণে আওয়াজ শুনতে হবে, সব থেকে বেশি পরিমাণে আওয়াজ শুনতে হবে, লাউডনেস সব থেকে এই মাঝের জায়গায় বেশি হবে। সেটা কি বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই ভদ্রলোকে যদি একটু বা কিছুক্ষণের মধ্যে কিছু যদি লাগানো থাকে, একটা সময় আসবে কি হবে, সব থেকে বেশি শুনতে হবে। আবার যদি একটু আগে পিছিয়ে যায়, তাহলে কি হবে, এক সময় ভদ্রলোক কোনো আওয়াজই শুনতে পাবে না। যদি দুটো বক্স সামনাসামনি লাগানো থাকে, কি তৈরি হয়ে যাবে, সাইলেন্ট জোন হয়ে যাবে, যেখানে কোনো শব্দ উৎপত্তি হবে না, কোনো শব্দ শুনতে হবে না, কোনো শব্দ শুনতে পাবে না। আর এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে সব থেকে বেশি জোর শব্দ শুনতে হবে, বেশি জোর শব্দ শুনতে পাবে। যেটার ক্ষেত্রে সাইলেন্ট জোন উৎপত্তি হবে সেটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যেটার ক্ষেত্রে শব্দ সব থেকে বেশি জোর হবে তাকে আমরা কি বলি, ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যদি আরও বোঝানো যায়, আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই দেখো। যদি প্রথমে কনস্ট্রাকটিভ বলি, আমরা কি জানি শব্দর আওয়াজ বেশি কখন হবে, যখন তার বিস্তার বেশি হবে, অ্যামপ্লিটিউড বেশি হবে। যদি বলি দুটো তরঙ্গ ধরো দুটো তরঙ্গ ধরো বইছে, এই একটা তরঙ্গ বইছে, তাই না, দুটো তরঙ্গ সেম।
এই দুটো তরঙ্গ যদি যোগ হয়ে যায়, আমি কি বলি সামনাসামনি, তাহলে দুটো তরঙ্গ একসময় যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে কি হবে, এটা কি তৈরি করবে, একটা বড় অ্যাম্পলিটিউড তৈরি করবে। তাহলে বড় অ্যাম্পলিটিউড তৈরি করা বা বড় বিস্তার হওয়া মানে কি, দুটো ছোট ছোট তরঙ্গ যখন মিলে একটা বড় তরঙ্গ তৈরি করে দেবে, তখন কি হবে, লাউডনেস বেশি দেখা যাবে। যদি উদাহরণস্বরূপ আরও বলি, যে জলে যদি ঢিল ফেলে দিই দুটো জায়গায়, এক জায়গায় ঢিল ফেললাম আর এক জায়গায় ঢিল ফেললাম, তাহলে দুটো কি হবে, তরঙ্গ তৈরি হবে। এদিকেও তরঙ্গ তৈরি হবে, এদিকেও তরঙ্গ, দুটো তরঙ্গ যেখানে মিট করবে সেখানে সব থেকে বিস্তার বেশি হবে, তাহলে সেখানে সব থেকে সাউন্ড জোর বেশি হবে, লাউডনেস বেশি হবে। আর এক্ষেত্রে জিরো কখন হয়ে যাবে, জিরো যখন একটা সময় আসবে, দেখো একটা সময় আসবে, কখন না যখন মানে একটা সময় আসবে, কি আসবে, ধরো একটা ওয়েভ আর ধরো এই একটা ওয়েভ। তাহলে এইটার এইটা এক সময় কি হতে পারে, এইটার এইটা এক সময় মিশতে কি হয়ে যেতে পারে, সমান হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাটা যখন সমান হয়ে যাবে, আমি কি বললাম, এইটার এইটা মিশে এক সময় কি হতে পারে, এরকম কি হতে পারে, এক জায়গায় মিলে যেতে পারে। একটু ভালো করে দেখাই দাঁড়াও, এটা কি হয়, এক সময় মিলে যেতে পারে। আর এই মেলা হয়ে গেলে কি হবে, তাদের মধ্যে আর কোনো অ্যাম্পলিটিউড নেই মানে কি, কোনো সাউন্ডের সৃষ্টি নেই। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কোনো সাউন্ড তৈরি হয় না, সাইলেন্ট জোন তৈরি হয়ে যায়। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হয়, প্রচুর পরিমাণে লাউডনেস তৈরি হয়। ওই জন্যই দুটো বক্সকে কখনোই সামনাসামনি লাগানো হয় না, একটু কেরাচি করে লাগানো হয়। তাহলে এটা হচ্ছে ইন্টারফারেন্স। সাউন্ডের শেষ বৈশিষ্ট্য যদি বলি, যে সাউন্ডের আর শেষ বৈশিষ্ট্য কি, তাহলে হচ্ছে আমাদের ডপলার এফেক্ট বলতে পারি। যে ডপলার এফেক্ট কি, ডপলার এফেক্ট আর কিছুই নয়, দুটো ফ্রিকোয়েন্সি হয়, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। কি অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি জিনিস কি, ধরো সাপোজ যেটা বললাম, আমি একটা গাড়ি, যদি একটা এটা গাড়ি বলি, একটা গাড়ি এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কি তৈরি করবে, আওয়াজ তৈরি করবে, একটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে, একটা ফ্রিকোয়েন্সি, দাঁড়া একটু, কি তৈরি করবে, ফ্রিকোয়েন্সি। কোন দিকে যাচ্ছে, আমাদের গাড়ি এদিকে যাচ্ছে। তাহলে যদি ফ্রিকোয়েন্সি তৈরি করে, কীভাবে ফ্রিকোয়েন্সি তৈরি করবে, ফ্রিকোয়েন্সি তৈরি করতে করতে কী হবে, সামনের দিকে এগিয়ে যাবে, তাই না। কোনো ভদ্রলোক ধরো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এ কি বুঝতে পারবে যে গাড়িটা তার দিকে আসছে না গাড়িটা তার দিকে পিছিয়ে যাচ্ছে। আমি ধরো রাস্তার মধ্যে যাচ্ছি, রাস্তা থেকে যখন গাড়ি আসে তখন আমি কি বুঝতে পারছি, পিছন থেকে আসছে না সামনে থেকে আসছে। বা আমাকে যদি কেউ ডাকে, আমার নাম ধরে কেউ আমাকে ডাকলো, তখন আমাকে কে পিছন থেকে ডাকলো না কে এ সাইড থেকে ডাকলো না কে এ সাইড থেকে ডাকলো, আমরা কি বুঝতে পারি। আবার বলতে পারি, ধরো এই ভদ্রলোক, এই গাড়ি যাচ্ছে, ভদ্রলোক এগিয়ে আসছে, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, সাউন্ড কি হবে, কানে বেশি লাগতে শুরু করবে। বা যদি বলতে পারি যে দূরে থেকে ধরো তুমি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, স্টেশনের প্ল্যাটফর্মে, ট্রেন দূর থেকে কি হচ্ছে, আস্তে আস্তে ঘিট করতে হতে, তোমার আস্তে আস্তে সাউন্ডটা কি হবে, সাউন্ডটা তোমার কানের মধ্যে আস্তে আস্তে কি হবে, জোর হতে শুরু করবে। যদি অনেক দূরে থাকে ট্রেনটা, প্রথমে কি অল্প সাউন্ড ঘিট, যখন আরও কাছে আসবে তখন ঘিট করতে আসবে। তাহলে ফ্রিকোয়েন্সি যত কাছে আসবে তত কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হতে থাকবে। তাহলে যেটা আমাদের ফ্রিকোয়েন্সি আমাদের দিকে এগিয়ে আসে সেটাকে বলা হয় অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। আর যেটা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, যদি কিছু না থাকতো প্রথমে, সেটাকে আমরা কি বলি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। এই অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকেই আমরা বলি ডপলার এফেক্ট। কোনো বস্তু আমাদের কাছে আসছে না আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সেটাকেই আমরা বোঝার জন্য কি ইউজ করি, ডপলার এফেক্ট ইউজ করি বা ডপলার সাউন্ড ইউজ করি। এই ডপলার সাউন্ডের উপর নির্ভর করে মেনলি কোশ্চেন আসে যে ডপলার সাউন্ড কার উপর নির্ভর করে। দেখবে বড় বড় ওয়েদারিং রিপোর্ট সেন্টারে বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বড় বড় পিলারের উপর কীরকম লাগানো থাকে, বড় বড় ফুটবল আকারে একটা গোল লাগানো থাকে, এটাকে কি বলা হয়, ডপলার মেশিন বলা হয়। যেমন জস কদিন আগে এসেছিল, জস আসার আগে খবরে কি বলছিল, ডপলার এফেক্ট অনুযায়ী এই ঘটনা হবে, তাই না। তাই ডপলার এফেক্ট অনুযায়ী কি, ডপলারের এফেক্ট থেকে আমরা কি বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের দিকে আসছে, তাই না। ওই জন্য আমরা কি বলতে পারছি যে এটা নয় উড়িষ্যার উপকূলে না পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। তাহলে ডপলার এফেক্ট থেকে কি বুঝতে পারি, যে ওয়েদার ফেনোমেনা সম্পর্কে বুঝতে পারি, আবহাওয়া সম্পর্কে, আবহাওয়া কি হতে পারে, আবহাওয়ার সংক্রান্ত যে সব তথ্য কোথা থেকে আমরা পাই, ডপলার এফেক্ট থেকে পাই। তাই ডপলার এফেক্ট আশা করি বোঝা গেছে।
এরপর যদি কিছু বলি শব্দের জিনিস, ছোট ছোট জিনিস দুটো একটা থাকে, সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে সুর কি আর স্বর কি। একটা হয় কি সুর, একটা হয় স্বর। তাহলে সুর কি? একমাত্রিক কম্পন বিশিষ্ট। একমাত্রিক কম্পন বিশিষ্টকে কি বলি? একমাত্রিক কম্পন বিশিষ্টকে বলি সুর। যেমন সা, তাই না, সুর, তাই না? কিন্তু সা রে গা মা, তাই না, একাধিক। আর একাধিক সুর মিলিয়ে কি তৈরি হয়? একাধিক সুর মিলিয়ে কি তৈরি হয়? একাধিক সুর মিলিয়ে তৈরি হয়, একাধিক সুর মিলিয়ে তৈরি হয় কি? স্বর, তাই না? সুর আর স্বরের মধ্যে জিনিস কি বোঝা গেল? নেক্সট জিনিস যদি বলি যে মূল সুর কি, উপসুর কি, আর সমমেল কি। কি বললাম? মূল সুর, মূল সুর, উপসুর আর সমমেল। এটা বোঝার জন্য একটু উদাহরণ দিই। ধরো 10 হার্জ, এরকম উদাহরণ দেখাতে হচ্ছে পরীক্ষা আছে। 10 হার্জ, 20 হার্জ, 15 হার্জ, 25 হার্জ, 42 হার্জ, 48 হার্জ, এরকম উদাহরণ দিয়ে বলবে কোনটা মূল সুর আর কোনটা উপসুর আর কোনটা সমমেল। তাহলে সব থেকে কম ফ্রিকোয়েন্সি যুক্ত কম্পাঙ্ককে কি বলা হয়? সব থেকে কম ফ্রিকোয়েন্সি যুক্ত কম্পাঙ্ককে বলা হয় মূল সুর। তাহলে এক্ষেত্রে মূল সুর কত লিখবো? 10 হার্জ। কত লিখবো? 10 হার্জ। মূল সুরের কি বললাম? সব থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে কি বলবো আমরা? মূল সুর বলবো। তাহলে 10 হার্জ হচ্ছে কি এখানে মূল সুর। এই মূল সুরের গুণিতককে আমরা কি বলি? সমমেল বলি। তাহলে মূল সুরের গুণিতক কে আছে? আর একটা এখানে দিয়ে দাও 30 হার্জ, তাই না? তাহলে মূল সুরের গুণিতক কোনগুলো আছে? 10-এর গুণিতক কি? 20 হার্জ, 30 হার্জ। তাহলে 20 হার্জ আর 30 হার্জ এখানে কি? সমমেল। আর উপসুর কি? বাদ বাকি যারা পড়ে আছে তারাই কি? উপসুর। তাহলে বলতে পারি 15 হার্জ, 25 হার্জ, ঠিক আছে, 42 হার্জ, 48 হার্জ, এগুলো সব কি? উপসুর। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে মূল সুর কি, উপসুর কি আর সমমেল কি। তাহলে মোটামুটি সাউন্ড চ্যাপ্টারের মধ্যে এগুলোই পড়ে। মোটামুটি আশা করি বুঝতে পেরেছো তোমরা। সাউন্ডের এরপর কি পড়ে? অঙ্ক পড়ে, নিউমেরিক্যাল পড়ে। নিউমেরিক্যাল পরের কোনো ভিডিওতে বানিয়ে দেবো। আজকে এখানেই সাউন্ডের চ্যাপ্টার থাকবে।